অঙ্কের প্রতি যে ভয়টা আছে না তোমাদের, আমি চাই ওই ভয়টা একদম না থাকুক। ম্যাথকে যতক্ষণ না তুমি অনুভব করতে পারবে না, ততক্ষণ তোমার ম্যাথের প্রতি ভালোবাসাও আসবে না এবং ম্যাথের থেকে ভয়ও যাবে না। অঙ্ককে কেন ভয় পাবো? এটা বাঘ না ভাল্লুক যে আমাদের খেয়ে নেবে? বাঘও নয় ভাল্লুকও নয় যে আমাদের খেয়ে নেবে, তাহলে ভয় কেন পাবো? ব্যাপারটা বোঝাতে পারছি? কেমন আছো তোমরা সবাই? ম্যাথমেট্রিক্সে তোমাদের সবাইকে স্বাগত। আমি শুভ্র, আবারও চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে, অঙ্ক শেখাতে এবং আড্ডা দিতে, যাই হোক। আগের ক্লাসটা আশা করি তোমরা সবাই দেখেছো। আগের ক্লাসটা ছিল সমানুপাতি বা প্রপোর্শনালের উপরে, কনসেপচুয়াল ক্লাস। ওই ক্লাসটা যদি না কেউ দেখে থাকো তাহলে আগে যাও, ওই আগের ক্লাসটা আগে তোমরা দেখো। তারপরে আজকে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে ওই কনসেপ্টের উপরে বেস করে কিছু অ্যাপ্লিকেশন, মানে কিছু অঙ্ক করব, এবং সেটা অবশ্যই কষে দেখি 5.2। ওকে, তাহলে আর সময় নষ্ট করব না, চলো শুরু করে দেওয়া যাক আমাদের কোষে দেখি 5.2, যেটা তোমরা অলরেডি দেখতে পাচ্ছ, এখানে লিখেই রেখেছি কোষে দেখি 5.2। চলো একদম বই। আর হ্যাঁ, আমার ক্লাস করতে গেলে কি কি দরকার তোমাদের? পেন, পেপার এবং বুক, এই তিনটে জিনিস নিয়ে বসতে হবে, তবেই কিন্তু আমার ক্লাস করে মজা পাবে এবং ভালো লাগবে। ওকে চলো, প্রথমেই শুরু করি। কোষে দেখিতে আছে একদম একের দাগে হেডিংয়ে কি লেখা আছে দেখো। সবাই আশা করি বই আছে, তোমরা তোমাদের বই দেখো, আমার কাছে যে বই আছে আমি সেই বইটা দেখি। তো এখানে বলছে যে নিম্নলিখিত সমানুপাতে এক্স এর মান, অবভিয়াসলি এক্স এর মান বার করতে বলে। দেখো আমি একটা অঙ্ক করাবো আর বাকি অঙ্কগুলো তোমরা কিন্তু বাড়িতে করবে। হ্যাঁ, না পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং সেটা করে দেওয়ার দায়িত্ব আমার। বোঝাতে পারলাম? চলো শুরু করা যাক। একদম একের দাগের অঙ্কটাই শুরু করি। 10:35 হোল ইস টু এক্স ইস টু 42। চলো তাহলে এখানটায় আগে দাগ দিয়ে দাও, একের দাগের 1, রাইট? তাহলে এখানে কি আছে? 10 কত আছে? 10:35, ঠিক আছে। 10 কি আছে? 35 হোল ইস টু দেওয়া আছে, তারপর এক্স দেওয়া আছে, তারপর ইস টু আই থিঙ্ক 42। তবু আর একবার দেখে নিই। হ্যাঁ চলো 42। এখান থেকে এক্স এর ভ্যালু বার করতে বলেছে। আরে খুবই সোজা না? দেখো এক্স এর ভ্যালু কি করে বার করবো? এরকম থাকা মানে আমরা কি লিখতে পারি? 10/35 হোল ইস টুটাকে ইকুয়াল সাইন দিতে পারি x/42। এবার ডায়াগোনালি মাল্টিপ্লাই করো, মানে কোনাকুনি গুণ করে দাও। তাহলে এখানটায় অর দাও, এখানটায় কি হবে? 35x ইকুয়াল টু 10 × 42 লিখতে পারি, হ্যাঁ কি না? তাহলে x ইকুয়াল টু কি হবে? 10 × 42/35। চলো ক্যান্সেল আউট করে দাও। দেখো 5 দিয়ে কাটো 7, 5 দিয়ে কাটো 2, 7 দিয়ে কাটো 6। তাহলে x এর ভ্যালু কি হলো? 12। তাহলে এখানটায় ভ্যালু কি হলো? x এর ভ্যালু তাহলে কি বার হয়ে গেল? 12। আশা করি বুঝতে পেরেছো তোমরা সবাই। খুবই সোজা অঙ্ক। এবং বাকি দেখো 1, 2 আর 2 এর দাগের যে অঙ্কটা, সেটাও আশা করি তোমরা সবাই পারবে। তো ওটা তোমরা নিজেরা বাড়িতে করবে, না পারলে আমি আছি বলে দেবে, নো প্রবলেম, এত চাপ নেওয়ার কি আছে। ওকে, এবারে এটা হচ্ছে 1 নম্বরের গেল। এবার 2 নম্বরের হেডিংটা কি বলেছে তোমরা সবাই দেখো বইয়ের দিকে এবং আমিও তাকাচ্ছি। চলো এখানে বলছে যে নিম্নলিখিত সংখ্যাগুলির চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। আমি কিন্তু বলেছিলাম আগের ক্লাসটা যদি না দেখে থাকো, আচ্ছা হ্যাঁ এটা মুছে দিলাম। ওকে চলো, আগের ক্লাসটা যদি না তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই আগের ক্লাসটা দেখতে হবে, কারণ ওখানে প্রপোর্শনালের খুব দারুণ কনসেপচুয়াল ক্লাস করিয়েছি। আমার মানে অনেকেই আমাকে বলেছে যে খুব ভালো নাকি লেগেছে তাদের। আই ডোন্ট নো, আশা করি তাদের ভালো লাগলে তোমাদেরও ভালো লাগবে। যাই হোক, হ্যাঁ ভালো লাগা মানে এই নয় যে শুধুমাত্র ভিডিও দেখলাম আর চুপচাপ চলে গেলাম। লাইক করতে হবে, শেয়ার করতে হবে এবং কমেন্ট তো অবশ্যই করবে, এবং তার সাথে বলো সাবস্ক্রাইব করতে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমার মোটিভেশন দেয়, ইন্সপিরেশন পাই আমি এখান থেকে। ওকে চলো 2 এর দাগে কি বলেছে? নিম্নলিখিত সংখ্যা গুচ্ছগুলির চতুর্থ সমানুপাতি বার করি। আচ্ছা এখানে অনেক মানে 1, 2, 3, 4 চারটে অঙ্ক আছে। দেখো একদম শেষের অঙ্কটা দেখে একটু বড় সড়ো মনে হচ্ছে না? চলো ওই অঙ্কটাই করে দিই, আর বাকি অঙ্কগুলো তোমরা আশা করি পারবে। কেমনভাবে করতে হয় সেটা দেখে নাও। তাহলে 4 অঙ্কটা শুরু করা যাক। 4 অঙ্কটা কি আছে? p - q আছে, কমা দিয়ে p² - q² আছে। আগে লিখি, আমি আবার না দেখলে মানে ভুলে যাই, একবারে দেখতে পারি না। যাই হোক চলো, এখানে কি আছে? p - q, রাইট? দেখো এখানে কি লিখবো তাহলে? p - q, এটা কমা দিয়ে হচ্ছে p² - q², এটা, রাইট? p - q, p² - q², কমা দিয়ে
পি স্কোয়ার মাইনাস পি কিউব প্লাস কিউ স্কোয়ার, কমা দিয়ে কি পি স্কোয়ার মাইনাস পি কিউব প্লাস কিউ স্কোয়ার। ঠিক আছে, বার করতে কি বলেছে, চতুর্থ সমানুপাতি। আচ্ছা আমি কি বলেছি, ম্যাথামেটিক্সে যখনই কিছু বার করতে বলবে সেটাকে আমরা কি বলবো, যে ধরো নেই তো আমরা কি ধরে নিই এরকম টাইপের, তো এখানেও ধরে নেবো না, লিখবো কি, মনে করি চতুর্থ সমানুপাতি হলো এক্স। চলো লেখো, চলো এখানে লেখো, মনে করি চতুর্থ সমানুপাতি হলো এক্স, রাইট। তাহলে চতুর্থ সমানুপাতি যদি এক্স হয় তাহলে এখানে কিভাবে লিখতে পারি, দেখো তো এরকম ভাবে লিখতে পারি কিনা, পি মাইনাস কিউ বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার বাই এক্স। এরকম ভাবে লিখতে পারি, হ্যাঁ কি না, অবভিয়াসলি পারি। চলো এবারে মাল্টিপ্লাই করো, তাহলে এক্স ইন্টু পি মাইনাস কিউ, এবারে এটাকে আমরা লিখতে পারি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউব প্লাস কিউ স্কোয়ার। লিখতে পারি ইয়েস অর নো, অবশ্যই পারি, এই বলে চলে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, তাহলে এখান থেকে অর দাও এক্স ইকুয়াল টু, তাহলে কি হবে দেখো ওপরে তাহলে কি আছে, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস পি কিউব প্লাস কিউ স্কোয়ার, আর ওটা নিচে চলে আসবে এক্স এর সাথে, এটা মাল্টিপ্লাই আছে এপারে চলে এলে পি মাইনাস কিউ নিচে। এবারে গল্পটা দেখো কি হবে, দেখো এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, একদম ঠিক বলেছো তোমরা সবাই। তাহলে এখানে কি হবে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, এটা যেমন আছে তেমনই আমরা রেখে দিলাম, আর নিচে কি আছে পি মাইনাস কিউ। দেখো তো এইটার সাথে এটা ক্যান্সেল আউট হয় কিনা, আরামসে হয়ে যাবে। চলো তাহলে পরে কি আছে, এক্স ইকুয়াল টু কি পড়ে আছে, দেখো উপরে কি পড়ে আছে। আচ্ছা নিচে তো আর কিছু দাগ টানার দরকার নেই, কেন বলো তো, নিচে তো কেটে গেল, তার মানে কি নিচে 1 হয়ে গেল। তাহলে উপরে কি পড়ে আছে, পি প্লাস কিউ পি স্কোয়ার মাইনাস পি কিউব প্লাস কিউ স্কোয়ার। এটা বলো আগে, এটা বলো কিসের ফর্মুলা, এটা হচ্ছে তোমার ক্লাস আই থিঙ্ক 8-এ আছে কিউবের ফর্মুলা, একদম ক্লাস 8 থেকে স্টার্ট আছে। তাহলে এটা কিসের ফর্মুলা, দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এটা কার ফর্মুলা লিখতে পারবো, পি কিউব প্লাস কিউ কিউব। তাহলে এখানে কি বলেছে যে চতুর্থ সমানুপাতি নির্ণয় করে, তাহলে অবভিয়াসলি চতুর্থ সমানুপাতি কি হলো, পি কিউব প্লাস কিউ কিউব। দিস ইজ দ্য আনসার, দিস ইজ দ্য আনসার। গল্প শেষ, বোঝাতে পারলাম? আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। হ্যাঁ তাহলে বাকি অঙ্কগুলো দেখো, এখানে হচ্ছে টোটাল 4টে অঙ্ক আছে, কিন্তু 1 2 3 3টে অঙ্ক, এটা কিন্তু তোমাদের বাড়ির কাজ। না পারলে বলবে আমি আছি, ডোন্ট টেক প্রেশার। না পারলে কমেন্ট করে আমাকে জানাবে, আমি করিয়ে দেবো, চিন্তা করার কিচ্ছু নেই। তবে হ্যাঁ প্রসেসটা কিন্তু এরকম হবে। অ্যাকচুয়ালি অঙ্কের কি শিখতে হয়, অঙ্কের প্রসেস শিখতে হয়, মানে অ্যাকচুয়ালি কি প্রসেসে অঙ্কটা হচ্ছে সেই প্রসেসটা তুমি যদি শিখে নাও, তাহলে সেই টাইপের তুমি যাই অঙ্ক করো একই প্রসেস, সেম প্রসেসে ফেলবে, যত কঠিন যত যাই হোক। অ্যাকচুয়ালি কঠিন মনেই হবে না, প্রসেসটা তুমি যদি জেনে যাও না, কঠিন তোমার মনেই হবে না। ব্যাপারটা বোঝাতে পারছি? চলো তাহলে আশা করি এটা সবার নোট ডাউন করা হয়ে গেছে, এবং আশা করি তোমরা সবাই বুঝতেও পেরেছো। তাহলে এবারে এটা মুছে দিই, চলো তাহলে হয়ে গেল 2-এর দাগের 4-এর অঙ্কটা। অনেকে দেখে তো ভয়ই পেয়ে যায়, যে বলে এটা কি এত বড় অঙ্ক, আরে কিছুই না, শুধু প্রসেসটা দেখলেই সব প্রবলেম সলভ। ঠিক আছে, প্রসেসটা বোঝো, অঙ্কটা অ্যাকচুয়ালি হচ্ছে কিভাবে, এটা বুঝলেই সব অঙ্ক সোজা। চলো এবারে চলে যায় 2-এর দাগের অঙ্ক তো হলো, এবার 3-এর দাগে। এবারে কি বলেছে দেখো, নিম্নলিখিত সংখ্যা গুচ্ছগুলির তৃতীয় সমানুপাতি নির্ণয় করি। আগের কনসেপচুয়াল ক্লাস তো দেখতেই হবে, বারবার বলছি কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। ওই ইন্ট্রোডাকশন বা কনসেপচুয়াল হোয়াট এভার তুমি যেটাই বলো না কেন, ওই ক্লাসগুলো তোমাকে আগে দেখতে হবে, তারপরে অ্যাপ্লিকেশন পার্টে আসতে হবে, মানে যেগুলো কোষে দেখি আছে।
ঠিক আছে, চলো তৃতীয় সমানুপাতি নির্ণয় করি। তাহলে 3-এর দাগের আমি 2-এর অঙ্কটা করে দিচ্ছি। ঠিক আছে, 3-এর দাগের কটা অঙ্ক আছে বলো তো? 1 2 3 4, 4টে অঙ্ক আছে এখানেও। আমি 2-এর দাগের অঙ্কটা করে দিই, ওখানে পয়েন্ট পয়েন্ট এইসব দিয়ে আছে, একদম চিন্তা করো না, একটা পয়েন্ট দিয়ে দেখেই দিলাম। বাদ বাকি অঙ্কগুলো তোমরা চেষ্টা করবে, না পারলে আমি আছি বলবে, কোনো অসুবিধা নেই। চলো 3-এর দাগের তাহলে কি বললাম, 2-এরটা 0.24 and 0.6। ওকে, চলো 3-এর দাগের 2 দাগ দাও। অঙ্কটা ছিল 0.24, 0.6। এর কি বার করতে বলেছে? তৃতীয় সমানুপাতি। আচ্ছা, তৃতীয় সমানুপাতি তো দেয়া নেই না, তো ম্যাথামেটিক্সে যেটা দেওয়া না থাকে আমরা কি বলি? মনে করি তৃতীয় সমানুপাতি হলো এক্স। চলো শুরু করি। তাহলে এখানে কি লিখবো? মনে করি তৃতীয় সমানুপাতি হলো কি? এক্স। রাইট, ধরে নিলাম। এবার চলো কিভাবে করতে হয় দেখো অঙ্কটা। 0.24, ঠিক আছে, ইজ টু 0.6 হোল ইজ টু 0.6 ইজ টু এক্স। এরকম ভাবে সাজাতাম না? মনে পড়ছে? কনসেপচুয়াল ক্লাস না দেখলে এখনো বলছি যাও আগে ওটা দেখো। এটাকে এবার দেখো আমরা কি লিখতে পারি, 0.24 বাই 0.6 লিখতে পারি। ইয়েস আর নো? ইকুয়াল দাও, এখানে কি হবে? 0.6 বাই এক্স। বোঝাতে পারছি? হয়েছে সাজানো? চলো এবারে দেখো কি হবে, দেখো মাল্টিপ্লাই করো না, দেখো 0.6, এটার হোল স্কোয়ার, মানে দুটো একসঙ্গে। আর এটা তাহলে কি হবে? 0.24 ইন্টু এক্স, এটাই হবে তো? চলো এবারে চলে এসো এবারে। তাহলে আচ্ছা, এটাকে আমরা একটু উল্টে লিখি, যেহেতু এক্স এর ভ্যালু বার করবো। তাহলে এক্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বলো তো? এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি, দেখো 0.6 ইন্টু 0.6 বাই কি 0.24। বুঝাতে পারলাম? ইয়েস অর নো? আচ্ছা দেখো পয়েন্ট আমরা কিভাবে তুলবো, দেখো এখানে পয়েন্ট তুলতে গেলে নিচে 10, আবার নিচে 10, মানে এই পয়েন্ট তুলতে গেলে নিচে 10, এই পয়েন্ট তুলতে গেলে নিচে 10, আর এই পয়েন্ট তুলতে গেলে ওপরে 1 0 0 100। বোঝাতে পারলাম হ্যাঁ কি না? এটা 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 কেটে দাও। সো এক্স এর ভ্যালু কি হবে দেখো, 6 দিয়ে কাটো, 4 হবে। 4 যদি হয় এটা 2 হবে, অ্যান্ড এটা কি হবে? 3 হবে। তার মানে কি হচ্ছে 3/2। তার মানে কত? 3/2 মানে এক্স এর ভ্যালু, এখানে অর দাও না, এক্স এর ভ্যালু 3/2 মানে 1.5। তাহলে তৃতীয় সমানুপাতি কি অ্যান্সার হলো? 1.5। বোঝাতে পারলাম আশা করি। তাহলে এটা কি হলো? অ্যান্সার। ওকে, তাহলে আমি একটা দেখালাম, 3-এর 2 দেখিয়ে দিলাম কিভাবে আমরা তৃতীয় সমানুপাতি নির্ণয় করব। তাহলে আশা করি তোমরা 1 3 এবং 4 এটা আশা করি তোমরা নিজেরা করে ফেলতে পারবে। যদি না পারো অবশ্যই আমাকে জানাবে, নো একদম প্রেশার নেবে না, একদম আরামসে জানিয়ে দেবে। ওকে, চলো তাহলে 3-এর দাগের মানে 3-এর দাগের অঙ্কগুলো কেমন টাইপের বা কিভাবে করবে তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবারে আমরা চলে যাব মধ্য সমানুপাতি। 4-এ কি আছে? মধ্য দেখো আগের কনসেপচুয়াল ক্লাসে আমরা যা যা শিখেছিলাম সেগুলো সব এখানে অ্যাপ্লিকেশন দিয়েছে, মানে অ্যাপ্লাই কিভাবে করতে হবে বা কিভাবে তুমি অঙ্কগুলো করবে সেই সবগুলো কিন্তু এখানে আছে। এখানে আছে মধ্য সমানুপাতি। মধ্য সমানুপাতির কোন অঙ্কটা করি বলো তো? মধ্য সমানুপাতির 3-এর দাগের অঙ্কটা করে দিই। ঠিক আছে, দেখো প্রথমেরটা একদম শেষেরটা করলাম। 3-এর দাগের অঙ্কটা মানে যেটা তৃতীয় সমানুপাতি বার করতে বললো সেটা 2-এর দাগের অঙ্ক করে দিলাম। এবারে 4-এর দাগের হচ্ছে আমি 3-এর দাগের অঙ্কটা করে দিই। ঠিক আছে, বুঝতে পারছো? ইয়েস অর নো? চলো তাহলে এখানে দেখো আচ্ছা এটাকে মুছে নিই। চলো তাহলে বুঝতে পেরেছো আশা করি, নোট ডাউন করা হয়ে গেছে। চলো মুছে নিলাম। ওকে, চলো কেমন লাগছে বলো তোমাদের? আমার তো তোমাদের অঙ্ক করাতে খুব ভালোই লাগে, কিন্তু তোমাদের কি ভালো লাগে সেটা কমেন্ট করে তো জানাতে হবে। এবং তার সাথে শুধু কমেন্ট করলে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে এবং তার সাথে সাবস্ক্রাইবও করতে হবে। ঠিক আছে, চলো 3-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো তো। এক্স কিউ ওয়াই এবং এক্স ওয়াই কিউব এর মধ্য সমানুপাতি বার করতে বলেছে। তার মানে এক্স কিউ ওয়াই। আচ্ছা আগে দাগ নম্বর দিয়ে দাও 4, 4-এর 3-এরটা করাচ্ছি তো। কি বলেছে? এক্স কিউ ওয়াই কমা দিচ্ছি, ঠিক আছে, এবং হচ্ছে তোমার কি বলেছে এখানে? এক্স কিউ ওয়াই এবং হচ্ছে তোমার এক্স ওয়াই কিউব, এক্স ওয়াই কিউব, তাই তো? এক্স ওয়াই কিউব এর কি বার করতে বলেছে? এটার মধ্য সমানুপাতি।
অ্যাজ ইউজুয়াল মধ্য সমানুপাতি জানি না, তাহলে কিন্তু এখানে কি ধরবো, মনে করি মধ্য সমানুপাতি হলো পি। কেন পি ধরলাম, কারণ এখানে এক্স এবং ওয়াই দুটোই আছে, তাই আমরা এক্স ধরবো না। আগের বারে এক্স ওয়াই ছিল না ম্যাথামেটিক্সের মধ্যে, মানে অঙ্কটার মধ্যে এক্স ওয়াই ছিল না, তাই এক্স ধরছিলাম। কিন্তু এখানে তো এক্সও আছে ওয়াইও আছে, মানে এক্স বেসিক্যালি আমরা ধরছিলাম, কিন্তু যেহেতু এক্স আছে তাই এক্স ধরবো না, অন্য লেটার ধরবো পি। তাহলে এখানে কি লিখবো আমরা, যে মনে করি মধ্য সমানুপাতি হলো পি। চলো মনে করি মধ্য সমানুপাতি হলো পি, ধরে নিলাম। চলো এবার তাহলে সাজিয়ে সাজিয়ে নি, এক্স এস কিউ ওয়াই ইজ টু পি হোল ইজ টু পি ইজ টু এক্স ওয়াই কিউব। মধ্য সমানুপাতি এরকম ভাবে সাজিয়েছিলাম, মনে পড়ছে? আগের ক্লাস তাড়াতাড়ি দেখে নাও আগের ক্লাস। চলো এটাকে আমি সাজিয়ে ফেলি, এক্স এস কিউ ওয়াই বাই পি ইকুয়াল টু পি বাই এক্স ওয়াই কিউব, রাইট? তাহলে আমরা পি স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারি? ওহো কি মুশকিল, চলো এটাকে মুছে দাও, এটা মাল্টিপ্লাই করে দাও, এক্স এস কিউ ওয়াই ইন্টু এক্স ওয়াই কিউব, এটাই তো ঠিক কিনা বলো? তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু কি হবে, এক্স এস কিউ ওয়াই ইন্টু এক্স ওয়াই কিউব। তাহলে এপারে চলে এসো, এপারে করে দিই নাকি? দেখো তাহলে এখানটায় পি ইকুয়াল টু কি হবে তাহলে বলো তো? আচ্ছা পি ইকুয়াল টু যাওয়ার আগে আমরা দেখো পি স্কোয়ার ইকুয়াল টু এটা মাল্টিপ্লাই করো, এখানে দেখো এক্স কিউব আর এক্স, তার মানে কি হবে এক্স টু দি পাওয়ার 4, এখানে ওয়াই কিউব আর ওয়াই, তার মানে কি হবে ইন্টু ওয়াই টু দি পাওয়ার 4। বোঝাতে পারলাম হ্যাঁ কি না? তাহলে পি এর ভ্যালু কি হবে, তাহলে পি ইকুয়াল টু মানে রুট এক্স টু দি পাওয়ার 4 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 4, রাইট? আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, এই এক্স টু দি পাওয়ার 4 মানে কি বলো তো, ভালো করে দেখো, এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, মানে এই 4টা কি বোঝায়, নিচের এক্সটা কতবার গুণ হবে, 4 বার, ঠিক আছে? আবার গুণ দাও ওয়াইটাও কি হবে, ওয়াই ইন্টু ওয়াই ইন্টু ওয়াই ইন্টু ওয়াই, বুঝতে পারছো? তাহলে পি এর ভ্যালু কি হবে, দেখো দুটো এক্স মানে বাইরে একটা এক্স, এই দুটো এক্স মানে বাইরে আর একটা এক্স, দুটো ওয়াই মানে বাইরে একটা ওয়াই, এই দুটো ওয়াই মানে বাইরে আর একটা ওয়াই। তাহলে পি এর ভ্যালু কি দাঁড়াচ্ছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে পি এর ভ্যালু কি দাঁড়াচ্ছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা কি, এটাই হলো মধ্য সমানুপাতি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে আর কটা অঙ্ক পড়ে আছে, 3 তো, মানে এখানে 3টেই আছে নাকি, 1 2 3 4, না এখানেও 4টে অঙ্ক আছে, বাট 3-এর দাগের অঙ্কটা আমি করে দিলাম, বাদ বাকি 3টে অঙ্ক ওটা তোমাদের বাড়ির কাজ, অবশ্যই করবে, আর না পারলে আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? চলো তাহলে এখানটা পি এর ভ্যালু হয়ে গেল, মানে পি মানে কি ধরেছিলাম, মধ্য সমানুপাতি, সেটাই বার করে দিলাম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আশা করি বুঝতেই পেরেছো। তাহলে আশা করি সবার নোট ডাউন করা হয়ে গেছে। তাহলে এটা মুছে দিই, চলো মুছে দিই। আর হ্যাঁ, আমি যতক্ষণ মুছছি তোমরা কিন্তু পরের ম্যাথামেটিক্স 5-এর দাগের অঙ্কটা কি আছে পড়তে আরম্ভ করো। চলো মুছে দিলাম কিন্তু, ওকে চলো চলো মুছে দিলাম চলো। এবার দেখো, এবার তার পরের ম্যাথামেটিক্স গুলো কি আছে দেখো, 5-এর দাগের ম্যাথটা দেখো তো, খুব দারুণ অঙ্ক। বলছে যদি এ ও বি এবং সি ও ডি, ওয়াও অঙ্কটাকে বোঝো। বলছে এ ও বি মানে এ ইজ টু বি এবং সি ইজ টু ডি, এই অনুপাত দুটি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে। আচ্ছা বলছে যদি এ ইজ টু বি, ভালো করে বোঝো অঙ্কটা দেখো, এটা হচ্ছে 5-এর দাগের অঙ্কটা করাচ্ছি। এখানে বলছে এ ইজ টু বি, ধরো এটার ভ্যালু এক্স, রাইট, ধরে নিতে বলছি যে এক্স, এবং ধরো বলেছে যে সি ইজ টু ডি, এটার ভ্যালু 1/x। কেন এরকম ধরলাম বলো তো, কেন ধরলাম? কারণ এখানে প্রথম লাইনটাই বলেছে যে এ ইজ টু বি এবং সি ইজ টু ডি, এই অনুপাত দুটি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে। বিপরীতমুখী সম্পর্ক মানে কি, এ ইজ টু বি এর ভ্যালু যা হবে এ ইজ টু ডি ঠিক তার উল্টোটা হবে। ব্যাপারটা বোঝাতে পারছি? যদি বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে তবে তাদের ব্যস্ত অনুপাত কি সম্পর্ক প্রকাশ করবে সেটা লিখি, বা কি সম্পর্ক প্রকাশ করে সেটা লিখি। খুবই সোজা, দেখো এ ইজ টু বিটাকে আমরা কি লিখতে পারি বলতো, এ বাই বি লিখতে পারি, এটার ভ্যালু তাহলে কি হবে, এক্স হবে।
বোঝাতে পারছি? আচ্ছা আমি কি বলেছি, এ বাই বি বা এইচ টু বি এর ব্যস্ত অনুপাত কি হবে? অ্যাকচুয়ালি এক্স মানে কি জানো, এখানটায় এ বাই বি মানে এক্স বাই ওয়ান, কিন্তু অ্যাকচুয়ালি কিছু নিচে কিছু না থাকা মানে কি ওয়ান। তাহলে এর ব্যস্ত, এটার যদি আমি ব্যস্ত করে দিই, ব্যস্ত মানে কি উল্টে যাবে না? তাহলে এটার ব্যস্ত যদি আমি করি তাহলে বি বাই এ হবে। তাহলে এটা যদি উল্টে যায় তাহলে এটা কি হবে, ওয়ান বাই এক্স হবে। এটা এইদিকে ব্যস্ত করা মানে তো এপারেও ব্যস্ত হবে, ব্যাপারটা বোঝাতে পারছি, ওয়ান বাই এক্স। আর এই পারে দেখো এটাকে আমরা কি লিখতে পারি, সি বাই ডি। এইটা ইকুয়াল টু তাহলে কি হবে, ওয়ান বাই এক্স, তাই তো? সি বাই ডি মানে এটা কি হবে, ওয়ান বাই এক্সই হবে। আচ্ছা ওরকম ভাবে না লিখে এরকম ভাবে লিখি, দেখো এটার ভ্যালু কি হবে, ওয়ান বাই এক্স হবে, ঠিক আছে? সি বাই ডি মানে তাহলে কি হচ্ছে, ওয়ান বাই এক্স হচ্ছে। তাহলে এটার ব্যস্ত মানে কি হবে, এখানটা আমরা লিখে দিই ব্যস্ত। ব্যস্ত তাহলে কি হবে দেখো তো, এটা তাহলে কি হবে, ডি বাই সি। ডি বাই সি মানে কি হবে, এক্স বাই ওয়ান, উল্টে যাবে, ব্যাপারটা বোঝাতে পারছি? আচ্ছা তুমি আমাকে বলো, ডি বাই সি মানে যদি এক্স বাই ওয়ান হয় তাহলে ডি বাই সি মানে কি শুধু এক্স? লিখতে পারি, নিচে ওয়ান দেওয়া যা নাও দেওয়াও তাই না, তাই জন্য শুধু এক্স লিখতে পারি, হ্যাঁ কি না? তাহলে তুমি আমাকে বলো, যখন এইচ টু বি যখন এক্স ছিল তখন তার ব্যস্ত করলে হয়ে যাচ্ছিল, মানে এইটার ভ্যালু আমি বলতে পারি বি ইজ টু এ, এটা সমান সমান কি হচ্ছে, এটার ভ্যালু ওয়ান বাই এক্স। আর এখানটায় হচ্ছে দেখো এটার ব্যস্তর পরে ডি ইজ টু সি, এটার ভ্যালু কি হচ্ছে এক্স। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে ভালো করে দেখো, এ ইজ টু বি এটার ভ্যালু এক্স ধরেছিলাম, আর সি ইজ টু ডি এটার ভ্যালু ধরেছিলাম ওয়ান বাই এক্স। কেন না, ওখানে বলেই দিয়েছিল যে যদি এ ইজ টু বি এবং সি ইজ টু ডি এই অনুপাত দুটি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে। অবভিয়াসলি বিপরীতমুখী সম্পর্ক এখানে প্রকাশ করছে, মানে যেহেতু অঙ্কে বলে দিয়েছে তাই আমরা এটাকে এক্স ধরেছি আর এটাকে ওয়ান বাই এক্স ধরেছি। তাহলে এইটার যদি আমি ব্যস্ত সম্পর্ক মানে ব্যস্ত সম্পর্ক স্থাপন করি এইটার, তাহলে বি ইজ টু এ হবে, বি ইজ টু এ মানে এইটারও ব্যস্ত সম্পর্ক কি হয়ে যাবে, ওয়ান বাই এক্স হবে, উল্টে যাবে না, এক্স ছিল ওয়ান বাই এক্স হবে। আর এখানটায় সি ইজ টু ডি এটার ব্যস্ত সম্পর্ক কি হবে, ডি ইজ টু সি। আর সি ইজ টু ডি এর ভ্যালু যেহেতু ওয়ান বাই এক্স ছিল আর এটার ব্যস্ত করে দেওয়া মানে ডি ইজ টু সি কি হয়ে যাবে, এক্স হবে। তখনও দেখো মানে এইটা যখন ব্যস্ত করলাম, এই দুটো সম্পর্ককে যখন ব্যস্তও করলাম, তখন দেখো এদের সম্পর্ক মানে এদের যে মানগুলোও দেখো ব্যস্ত সম্পর্কে আছে। তাহলে এখানটায় কোশ্চেনটা করেছে যে এই অনুপাত দুটি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে, তবে তাদের ব্যস্ত অনুপাতগুলি কি সম্পর্ক প্রকাশ করবে? অবভিয়াসলি তাদের ব্যস্ত অনুপাতগুলিও বিপরীতমুখী সম্পর্কই প্রকাশ করবে, কারণ এখানে ব্যস্ত করার পরে এটা হয়ে যাচ্ছে ওয়ান বাই এক্স, আর এটা ব্যস্ত করার পরে হয়ে যাচ্ছে ওয়ান বাই এক্স থেকে অনলি এক্স। তার মানে এদের ব্যস্ত করার পরেও এদের মধ্যে সম্পর্ক বিপরীতই থাকছে। ব্যাপারটা বোঝাতে পারলাম? খুব ভালো, মানে খুব ভালো অঙ্ক আসতে পারে এরকম টাইপের অঙ্ক, এবং যদি আসে এরকম টাইপেরই আসবে, একদম চিন্তা করার কিছু নেই। ব্যাপারটা বোঝাতে পারলাম? ওকে, তাহলে আশা করি 5 দাগের অঙ্কটা বুঝতে পেরেছো। চলো তাহলে এবারে 5 দাগের অঙ্কটা মুছে দিই, অ্যান্ড তোমরা যদি না টুকে থাকো তাহলে অবভিয়াসলি এটা করে নাও তোমাদের খাতাতে, আমি কিন্তু এবার মুছে দিলাম। ওকে চলো, এই অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক, ঠিক আছে? এরকম টাইপের অঙ্ক দেয় মানে পরীক্ষাতে আসে, তবে চিন্তা করার কিছু নেই, ডোন্ট টেক প্রেশার। অঙ্ক মানে সোজা। যখন তুমি আমার এই ক্লাস থেকে অঙ্ক শিখবে না, তখন অঙ্ক করতে তোমাদের ভালোও লাগবে এবং খুব মজাও লাগবে। দেখো 6 দাগের অঙ্কটা বলছে 3টি ক্রমিক সমানুপাতিক সংখ্যা দিয়ে কটি ক্রমিক সমানুপাত গঠন করা যাবে হিসাব করে লিখি। দেখো এই অঙ্কটা তো নিজে করবে, কারণ দেখো 3টি ক্রমিক সমানুপাতিক সংখ্যা দিয়ে কটা আমরা ক্রমিক সমানুপাত গঠন করতে পারি, এটা তোমরা নিজেরা ট্রাই করবে, ঠিক আছে? কারণ এই ক্রমিক সমানুপাতির কনসেপ্ট আগের ক্লাসে খুব ভালো করে বুঝিয়েছিলাম, আশা করি তোমরা দেখেছো এবং বুঝেওছো। যদি না বুঝতে পারো আগের ক্লাসটা আবার দেখবে, দেখার পরে এই অঙ্কটা তোমরা স্পেশালি বাড়িতে ট্রাই করবে, না পারলে কমেন্ট করে জানাবে, আমি আছি, বলে দেবো, তো চিন্তা করার কিছু নেই, ঠিক আছে? চলো এবারে 7 দাগের অঙ্কটা, হ্যাঁ বলছে 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথমটি 2 এবং দ্বিতীয়টি 6 হলে পঞ্চমটি নির্ণয় করো। ওয়াও, এই অঙ্কটা দেখো কি বলেছে। 7 দাগের অঙ্ক এখানে করি, ঠিক আছে? দেখো 7 দাগ দিলাম, বলছে 5টি ক্রমিক সমানুপাতি, ঠিক আছে? ক্রমিক সমানুপাতি মানে আগের
কনসেপ্ট তো তোমরা সবাই জানো আশা করছি। এবার বলছে এটা 5টা ক্রমিক মানে 5টা পরপর ক্রমিক সমানুপাতি বার করতে হবে। আচ্ছা, ক্রমিক সমানুপাতি এই অঙ্কটা করার আগে আমি ক্রমিক সমানুপাতির কনসেপ্টটা আরো একবার তোমাদের একটু মনে করিয়ে দিই। দেখো তো, ক্রমিক সমানুপাতি আমি বলেছিলাম আগের ক্লাসে, ধরো ধরো এ বি সি এই তিনটে যদি পরপর একই মানে ক্রমিক পদ নিই, তাহলে এদের মধ্যে সম্পর্ক কি হবে ভালো করে দেখো। আমি বলেছিলাম ক্রমিক সমানুপাতি তখনই হবে যখন আমরা এই প্রথম এবং তারপরে মানে প্রথম পদ এবং তার পরের পদ মানে a is to b যা হবে মানে এদের অনুপাত যা হবে এই b is to c এর অনুপাতও তাই হবে। বোঝাতে পারছি হ্যাঁ কি না? মানে a is to b এর অনুপাত যা হবে b is to c এর অনুপাত তাই হবে। আচ্ছা তুমি ভেবে নাও এরপরে যদি এরকম d থাকে তাহলে দেখো a is to b এর অনুপাত যা হবে b is to c এর অনুপাত তাই হলো, আবার c is to d এর অনুপাতও তাই হবে। ব্যাপারটা মানে এগোবে কিরম করে বুঝতে পারছো? মানে a is to b যা b is to c তাই, ঠিক আছে? এবার এবার b is to c তাই, এবার c is to d ও তাই হবে। বোঝাতে পারছি কি না? a is to b যা b is to c তাই, আবার c is to d তাই, এরপরে যদি ই চলে আসে তাহলে তখন কি হবে দেখো b is to c তাই হলো, এবার তাহলে কি হবে c is to d যা হবে d is to e ও তাই হবে। এরকম পরপর করে এগোতে থাকবে, ব্যাপারটা বোঝাতে পারছি? দেখো a is to b b is to c, তারপর আবার দেখো c is to d d is to e, এই যে এরকম পরপর ভাবে এগোবে। ক্রমিক সমানুপাতি মানে কি প্রথম এবং তারপর যেটা মানে তার যা অনুপাত হবে এবং তার পরেরটা থেকে তার পরেরটার অনুপাত একই হবে না, তবে না ক্রমিক সমানুপাতি। তাহলে এখানটায় কি বলেছে যে 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথমটি 2 এবং দ্বিতীয়টি 6। চলো এখানে করি, এটা মুছে দিলাম, ঠিক আছে? প্রথমটা 2 বলেছে আর দ্বিতীয়টা 6 বলেছে, ভালো করে দেখো প্রথমটা 2 দ্বিতীয়টা 6, তাহলে 3 নম্বর ক্রমিক সমানুপাতি মানে 3 নম্বরটা কি হবে এখানটায় x ধরে নাও না, তাহলে এখানটায় কি হবে বলো তো? আমি কি বলেছিলাম 2 is to 6 যা 6 is to x তাই হওয়ার কথা। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 2/6 যা 6/x তাই। বোঝাতে পারছি? তাহলে কি হবে 2x equal to 6 into 6, তাহলে x equal to কি হবে 6 into 6/2, ক্যান্সেল আউট করো এটা 3, তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x 18। তার মানে এই x এর জায়গায় তার মানে ব্যাপারটা এই পারে লিখি, তার মানে এখানটা কি হবে দেখো 2 is to 6, ঠিক আছে, is to এখানটা কি আছে 18, তার মানে এটা 3 নম্বরটা কত বার হয়ে গেল 18। তার মানে এখানটা দেখো গল্পটা দেখো, এখানে দেখো এবারে দেখো 2 is to 6 equal to আমরা 6 is to 18 লিখছি তো, তাহলে এটা 2 একে 2 আর 3 দুগুণে 6, এটাও কি 6 একে 6 3 6 18, তার মানে কি হচ্ছে 1 is to 3 1 is to 3, তার মানে নিশ্চয়ই এর পরেরটা কি হবে 18 এর পরে 18 এর সঙ্গে 3 গুণ করলে কত হয় 54, ঠিক কি না? 1 is to 3 1 is to 3 করে যাবে না, তাহলে এটা যদি 18 হয় তার মানে এরপরে কি হবে 18 is to নিশ্চয়ই 54 হবে, তবেই না এটা বোঝাতে পারছি? হ্যাঁ, তবে না এটা 1 is to 3 হবে। তাহলে এটা কি হলো 1 2 3 4, তাহলে এর পরেরটা কি হবে ভালো করে দেখো, তাহলে এর 3 গুণ, তাহলে 3 4 12 2 হাতে কত 1 আর 3 5 15 আর একে কত হচ্ছে 16 162, তার মানে এখানটা কি লিখতে পারি 54 is to 162, তার মানেই তো এটা 1 is to 3। দেখো প্রত্যেকটার ক্ষেত্রে অনুপাত কি হচ্ছে 1 is to 3 1 is to 3 1 is to 3, বুঝতে পারলাম? তাহলে এখানে কি বলেছে এখানে কি বলেছে 5টি ক্রমিক সমানুপাতির প্রথমটি 2 দ্বিতীয়টি 6 হলে পঞ্চমটি নির্ণয় করো। অবভিয়াসলি পঞ্চমটা কি হবে, পঞ্চমটা হচ্ছে এই তো 1 2 3 4 5, পঞ্চমটা তাহলে অ্যান্সার কি হবে 162। আশা করি ব্যাপারটা পরিষ্কার হয়েছে তোমাদের কাছে, ক্লিয়ার হয়েছে। তাহলে দেখেছো তো কত সুন্দর, মানে এই রিলেশনশিপ গুলো দেখো কি দারুণ একটা রিলেশনশিপ, ক্রমিক সমানুপাতির এত সুন্দর একটা কনসেপ্ট, কত দারুণ না? কি আরামসে বার হয়ে গেল পুরো ব্যাপারটা, বোঝাতে পারলাম? ওকে, তাহলে 7 দাগের অঙ্কটা হয়ে গেল। এবারে দেখো আমি 8টা করে দিচ্ছি, 9টা তোমরা করো। ওকে চলো, এটা তাহলে মুছে দিলাম। ওকে চলো এটা মুছে দিই, আশা করি এটা বুঝতে পেরেছো। চলো এবারে হবে 8 দাগের অঙ্কটা, ঠিক আছে? 8 দাগের অঙ্কটা কি বলেছে একটু দেখে নি। 6 15 20 এবং 43 এর প্রত্যেকটির সঙ্গে কত যোগ করলে যোগফলগুলি
সমানুপাতি হবে হিসেব করে লিখি। অবভিয়াসলি কত যোগ করলে আমরা থোড়ি জানি, আমরা যদি না জানি আমরা কি ধরে নেব, যে মনে করি এক্স যোগ করতে হবে, তাহলে এখানটায় প্রথমে লিখে নিই 6, 15, 20 আর 43 মানে 43, 6 মানে 6, 15, 20 ও ধরে নাও 43। তার মানে প্রথমে লেখো যে মনে করি, এখানে লেখো মনে করি প্রত্যেকের বা প্রত্যেকটির সাথে লেখো প্রত্যেকটির সাথে x যোগ করলে যোগফল গুলি, এটা লেখাটা একটু খারাপ হয়ে গেছে, প্রত্যেকটির সাথে x যোগ করলে যোগফলগুলি ক্রমিক সমানুপাতি হবে। যোগফলগুলি কি, না যোগফলগুলি শুধু সমানুপাতি হবে, যোগফলগুলি সমানুপাতি হবে, যোগফলগুলি সমানুপাতি হবে। ওকে ওকে, তাহলে এবারে কি হবে, চলো x যোগ করতে বলেছে, তার মানে কি হবে দেখো তো, 6 প্লাস এক্স, ঠিক আছে এটা দিলাম, ইজ টু ধরো 15 প্লাস এক্স হোল ইজ টু 20 প্লাস এক্স অ্যান্ড 43 প্লাস এক্স, এর মাঝখানে ইজ টু হবে। এরকম ভাবে লিখতে পারি, সমানুপাতি হবে মানে কি এরকম ভাবে আমরা এরকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারি, আর এরকম ভাবে রিপ্রেজেন্ট করা মানেই আমরা এটাকে কি লিখতে পারি, অর দাও দেখো 6 প্লাস এক্স বাই 15 প্লাস এক্স ইকুয়াল টু দেখো 20 প্লাস এক্স বাই 43 প্লাস এক্স, এরকম ভাবে লিখতেই পারি। এবারে ডায়াগোনালি মাল্টিপ্লাই করো মানে কোনাগুনি গুণ করো। চলো এখানে কি হবে তাহলে বলো তো, দেখো 6 প্লাস এক্স ইন্টু 43 প্লাস এক্স, আর এরপরে কি দাঁড়াচ্ছে 20 প্লাস এক্স ইন্টু 15 প্লাস এক্স, ঠিক আছে। এবার এটা গুণ করো না, 43 এর সঙ্গে 6 মাল্টিপ্লাই করতে হবে, কি করে করব দেখো 3 6 18, 8 হাতে থাকে 1, এবার 4 6 24 আগে 25, ঠিক আছে। তাহলে এটার সাথে এটা মাল্টিপ্লাই করলাম, তারপরে এটার সাথে এটা করলে 6x, তারপরে প্লাস করলে 43x প্লাস এক্স স্কোয়ার, বুঝতে পারলাম। চলো এবার এটা মাল্টিপ্লাই করে নিই, দেখো 15 দুগুণে 30 মানে 300 প্লাস ধরো 15x, ঠিক আছে, প্লাস ধরো 20x প্লাস এক্স স্কোয়ার, দেখো এপারেও প্লাস এক্স স্কোয়ার এপারেও প্লাস এক্স স্কোয়ার, তাহলে কি হবে ক্যান্সেল আউট হয়ে যাবে, বুঝতে পারছি। এবার দেখো এখানটা 6 আর 43 অ্যাড করলে কত হয়, 43 আর 6 মানে 49x, রাইট। তাহলে এটা কি হবে 49x প্লাস 258, আর এরপরে কি হচ্ছে 20 and 15, তার মানে হচ্ছে কত 35x প্লাস 300, রাইট। এবার দেখো 49x মাইনাস 35x এপারে চলে আসছে, তো এইটা যদি এপারে আসে মাইনাস হবে, আর এপারে তো 300 আছে, এটা উপরে গেলে মাইনাস 258, বুঝতে পারছি। তাহলে এখানে দেখো 49 থেকে 35 বাদ দাও, কত হবে 5 মানে 4, মানে 9 থেকে 5 বাদ দিলে কত হবে 4, আর এটা হচ্ছে 1 হবে, তাই না। তাহলে 14x আর এটা বাদ দিলে কত হবে 8 আছে, কত দিয়ে 10, 2 দিয়ে 10, 5 আগে 6, 6 আছে কত দিয়ে 10, 4 দিয়ে 10, 2 3, তাহলে 42। তাহলে এখানটা x এর ভ্যালু কি দাঁড়াচ্ছে 42/14, 14 এর টেবিলে 42 কতবার মানে কতবারে আছে 3 বার না, ঠিক কি না। তাহলে x এর ভ্যালু কি হলো 3, তার মানে প্রত্যেকটির সঙ্গে x যোগ করলে, ধরেছিলাম না x যোগ করতে হবে, তাহলে এখানে কি লিখতে হবে প্রত্যেকটির সঙ্গে 3 যোগ করতে হবে, ব্যাপারটা বোঝাতে পারলাম। তাহলে প্রত্যেকটির সঙ্গে 3 যোগ করলে তাহলে এদের যোগফলগুলি কি হবে সমানুপাতিতে থাকবে, আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো 9 দাগের অঙ্কটা বলেছে প্রত্যেকটি থেকে কত বিয়োগ করতে হবে, এটা আমি তখন ধরে নেবে প্রত্যেকটির সাথে
এক্স বিয়োগ করতে হবে, তখন কি হবে ওই সংখ্যাগুলোর সাথে অত মাইনাস এক্স, অত মাইনাস এক্স, অত মাইনাস এক্স, অত মাইনাস এক্স, এরকম করে করতে হবে। এবং 10-এর দাগের অঙ্কটা একই, বিয়োগ করলে কত, বিয়োগ করলে এখানে শুধু ওখানে সংখ্যা ছিল, এখানে পি কিউ আর এস দিয়েছে, এমন কোনো বড় ব্যাপার না, সংখ্যা দিয়েছে আর পি কিউ আর এস দিয়েছে বলে তোমরা মানে তোমাদের কোনো প্রবলেম হবে বা তোমরা পারবে না, এরকম কোনো কথা নেই। এই দুটো অঙ্ক মানে 9 আর 10 এটা তোমরা অবশ্যই বাড়িতে করবে। আর তবে হ্যাঁ একটা কথা, কোষে দেখি 5.2 তো হয়ে গেল, পরের দিন হবে কোষে দেখি 5.3। যদি 5.3 আর আপাতত সেরকম কোনো ভাইটাল কনসেপ্ট নেই, না আছে যোগ ভাগ প্রক্রিয়া আছে, ঠিক আছে, না একটা কনসেপচুয়াল ক্লাস নেবো এরপরে, ওইটা করার পরে কোষে দেখি 5.3-তে যাবো এবং ভালো লাগবে, খারাপ লাগবে না। অঙ্কের প্রতি যে ভয়টা আছে না তোমাদের, আমি চাই ওই ভয়টা একদম না থাকুক। কারণ দেখো অঙ্ক না ভয় পাওয়ার জিনিস নয়, অঙ্কের মধ্যে যে কি ইন্টারেস্ট এবং কি বলবো মানে কতটা ভালো অঙ্ক সাবজেক্টটা, সেটা তোমরা না মানে অনুভব করো, ঠিক আছে। দেখো কোনো কিছু যেমন আমরা অনুভব করি, সেরকমই তুমি হচ্ছে ম্যাথটাকে অনুভব করো। ম্যাথকে যতক্ষণ না তুমি অনুভব করতে পারবে না, ততক্ষণ তোমার ম্যাথের প্রতি ভালোবাসাও আসবে না এবং ম্যাথের থেকে ভয়ও যাবে না, ঠিক আছে। আমরা ম্যাথকে কেন ভয় পাবো, অঙ্ককে কেন ভয় পাবো? এটা বাঘ না ভাল্লুক যে আমাদের খেয়ে নেবে, বাঘও নয় ভাল্লুকও নয় যে আমাদের খেয়ে নেবে, তাহলে ভয় কেন পাবো? ব্যাপারটা বোঝাতে পারছি? তাহলে একদম কোনো ভয় না, জাস্ট অঙ্কটাকে অনুভব করো, ফিল করো। আমি যেগুলো বলছি, যেগুলো মানে আমি তোমাদেরকে বোঝাতে চাইছি, সেগুলো একটু অনুভব করো, তাহলেই দেখবে মানে এমন একটা নেশা, মানে এই নেশা সম্পূর্ণ আলাদা, অঙ্কের নেশা পুরো আলাদা। ব্যাপারটা বোঝাতে পারলাম আশা করি। আর আশা করি আজকের ক্লাসটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। আর প্লিজ আবারও বলছি কি, শুধু ক্লাস করলে হবে না বা দেখলে হবে না, তার সাথে শেয়ার করতে হবে আমার ক্লাসগুলো তোমাদের বন্ধুদের সাথে, এবং তার সাথে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, আর তার সাথে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে সাবস্ক্রাইব, ঠিক আছে। চলো আজকে আর বেশি বক বক করছি না, তোমরা সবাই খুব ভালো থেকো, আবারও দেখা হবে নতুন একটা ক্লাস নিয়ে, নতুন কিছু শিখবো, নতুন জিনিস শিখবো এইসব নিয়ে। তাহলে আজকে এই পর্যন্তই, আশা করি তোমরা তোমরা কিন্তু বাড়িতে দেখো যে ক্লাসগুলো হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু প্র্যাকটিস করার দায়িত্ব তোমাদের, কারণ প্র্যাকটিস যত বেশি করবে তত তোমরা পারফেক্ট হবে এবং পারফেকশনের দিকে তোমরা তত যাবে। প্র্যাকটিস করবে না তাহলে কিন্তু কিছুই হবে না, ঠিক আছে। রিভিশন মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস রিভিশন, ঠিক আছে। আর রিভিশন করো, পড়ো, ভালো থেকো, মজাও করো, বাট পড়াশোনাটা বাদ দিয়ে নয়, পড়াশোনাটা করে। চলো অনেক বকবক করে দিলাম, আজকে এই পর্যন্তই, টাটা বাই, ওকে।